মেজ বৌমা, বলি ও মেজ বৌমা, কানের মাথা খেয়েছো নাকি? তরুবালা দেবীর বাঁচ খাই চিৎকারে প্রতিবারের মতোই আজও সামান্য কেঁপে উঠল সুমতি। আঁচলে হাত মুছতে মুছতে কোনো ক্রমে গিয়ে দাঁড়ালো জেঠি শাশুড়ি মায়ের সামনে। হ্যাঁ বলুন যে মা। ভয়ে তটস্থ সুমতির মুখ। শুনতে পাচ্ছিলে না কখন থেকে ডাকছি? বজ্রনীনাথ স্বরে বলে উঠলেন তরুবালা। না মানে আসলে রান্নাঘরে একটু ব্যস্ত ছিলাম তো। নুয়ে পড়া স্বরে কিছু একটা যুক্তি দিতে চেষ্টা করলো সুমতি, কিন্তু বলে উঠতেই পারল না। অবশ্য কবেই বা পেরেছে? গত 2 বছরে বিয়ে হয়ে আসার পর থেকে এই ব্যানার্জি বাড়িতে শুধু বন্দি আত্মার মতো এই দগ্ধে মরেছে প্রতিদিন। আসলে সুমতি বেশ গরিব ঘরের মেয়ে, এমন কিছু মেধাও ছিল না পড়াশোনায়। তাই 25 পেরোতে না পেরোতেই বাবা মা ব্যস্ত হয়ে উঠেছিলেন ওকে ঘরে বরে থিতু করতে। গড়পড়তা 90% মধ্যবিত্ত অভিভাবকদের মতোই। কিছুটা রূপের জোরে আর বাকিটা ভাগ্যের জোরে ব্যানার্জি বাড়ির বউ হয়ে আসতে পেরেছে সুমতি। এটা একটা যৌথ পরিবার। শ্বশুর শাশুড়ি, জ্যাঠা শ্বশুর, জেঠি শাশুড়ি, ননদ, ভাসুর, দেওর, আর সর্বোপরি জাঁদরেল ঠাকুমা শাশুড়ি, অর্থাৎ ওর বরের ঠাকুমাই এই বাড়ির শেষ কথা। বিয়ের পর থেকেই সকলের মন জুগিয়ে চলাটাই যেন এখন সুমতির জীবনের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। নিজের পৃথক অস্তিত্বের কথাটাও তো আজকাল মাঝে মাঝেই ভুলেই যায় সুমতি। খেয়ালই থাকে না নিজের নামটাও। এখন যেন ও শুধুই এ বাড়ির বউ। আজকাল মাঝে মাঝে হাসি পায় পুরনো দিনের কথাগুলো মনে পড়লে। পড়াশোনায় তেমন মাথা না থাকলেও নাচটা বরাবরই ভীষণ টানতো ওকে। পাড়ার নাচের স্কুলে ছোটবেলায় ভর্তিও করে দিয়েছিলেন বাবা। সবাই বলতো সুমতির পায়ের ছন্দে জাদু আছে। সকলের মুখে প্রশংসা শুনতে শুনতে সুমতির মনটাও যেন স্বপ্নের পাখায় ভর করে উড়ে যেত। মনে হতো একদিন এই নাচকে ঘিরেই নিজের একটা আলাদা পরিচয় বানাবে ও। কি হলো, সঙ্গের মতো দাঁড়িয়ে রইলে কেন? শুনতে পাচ্ছ না? শোনো, আজ আমার বেয়ান আর বেয়াই আসবেন। তুমি বিকেলবেলায় গরম গরম চিংড়ি মাছের কাটলেটগুলো ভেজে দেবে ওদের। গম গম করে উঠল তরুবালা দেবীর হুকুম দেওয়া গলা। ঢক করে ঘাড় নাড়ল সুমতি, কিন্তু ঠিক তক্ষুনি উড়ে এলো শাশুড়ি মৃন্ময়ী দেবীর রুক্ষ স্বর। বাহ, অমনি হ্যাঁ বলে দিলে যে বড়। তুমি জানো না আজ বুধবার? আজ আমার বেদান্ত ক্লাস থাকে, সেখানে আমাকে তোমায় নিয়ে যেতে হয় জানো না? আমার জল, ছাতা, ব্যাগ কি আমি বইব নাকি? শাশুড়ির রুক্ষ স্বরের জবাবে ঠিক কি বলবে ভেবে পেল না সুমতি, কিন্তু ওকে কিছু বলার সুযোগ না দিয়ে মৃন্ময়ী ফের বলে উঠলেন নিজের জায়ের দিকে তাকিয়ে। দেখো দিদি, আমার ছেলের বউ আগে আমার খিদমত করবে, পরে বাড়ির অন্য লোকদের। আর এই নিয়ে তুমি অশান্তি বাঁধালে আমি কিন্তু মায়ের কানে কথাটা তুলব। তরুবালা জ্বলন্ত দৃষ্টি ছুঁড়ে দিল নিজের জায়ের দিকে। রাগে গা জ্বলে উঠল ওর। এই এক ঢং হয়েছে গত 1 বছর ধরে প্রতি বুধ আর শুক্রবার এই বেদান্ত ক্লাস যাওয়া। ঠিক আছে বাপু, তোর বউ নিয়ে তুই যাস, গোমরা মুখে জবাবটা নিক্ষেপ করলেন তরুবালা বাড়ুজ্জে। আজকের দিনটা খুব অন্যরকম। আজ নারী দিবস স্পেশাল এপিসোড, আর আজকেই আমাদের শোয়ের ফাইনাল রেজাল্ট ঘোষণা। আর এমন একটা দিনে আমার ঘোষণা করতে ভীষণ আনন্দ হচ্ছে যে এই ডান্স রিয়ালিটি শো তালছন্দর 3 মাসের জার্নি পেরিয়ে বিজয়ী হয়েছেন একজন মেয়ে। এবার ডেকে নেব সেই বিজয়িনীকে। আজ আমাদের বিজয়ী আলোলিকা সাহা। তুমুল হাততালিতে ফেটে পড়ছে চারিদিক। বিজয়ীর হাসি মুখে সেঁটে মঞ্চে উঠছে 17 বছরের আলোলিকা। সত্যি দারুণ নাচতো মেয়েটা। ওরই তো উইনার হবার কথা ছিল। বিজ্ঞের ভঙ্গিতে কথাটা বললেন সোমদত্তা বাড়ুজ্জে, মানে ব্যানার্জি পরিবারের দণ্ডমুণ্ডের কর্ত্রী। বয়সের ভার মোটেই কাবু করতে পারেনি যাকে। সত্যি তাই। শাশুড়ির কথায় বোদ্ধার মতো সায় দিলেন তরুবালা। নিদারুণ জনপ্রিয় শো
তাল ছন্দ দেখে না এমন বাঙালি পরিবার এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিরল। ব্যানার্জি পরিবারও তার ব্যতিক্রম নয়। প্রতি সপ্তাহে নিয়ম করে সকলে মিলে একসাথে বসে দেখে বাড়ির সবাই এই রিয়ালিটি শো। আমি আনন্দে আপ্লুত হয়ে যাচ্ছি আজ। খুশি উপচে পড়ছে আলোলিকা সাহার মুখ থেকে। আমি আমার জয়ের আনন্দ ভাগ করে নিতে চাই আমার বাবা মায়ের সাথে অবশ্যই, কিন্তু সর্বোপরি আজ আমি যেই মানুষটিকে কৃতজ্ঞতা জানাতে চাই, যিনি আমার নাচের তালিম দিয়ে ওই জায়গাটার যোগ্য করে তুলেছেন। আমি মঞ্চে ডেকে নিতে চাই আমার নাচের দিদিমণিকে, যার কাছে আমি দীর্ঘ 3 বছর অনুশীলন অভ্যাস করছি। আমরাও চাই আলোলিকার নৃত্যগুরুকে মঞ্চে আমাদের মাঝে দেখতে। আলোলিকার হাত থেকে মাইক নিয়ে এবার আহ্বান জানালেন সঞ্চালক। ধীর পায়ে মঞ্চের দিকে এগিয়ে আসছে আলোলিকার নাচের দিদিমণি। সারা বাংলা দেখছে সেটা টেলিভিশন সেটে। আর সে মঞ্চে উঠতেই যেন বাজ আছড়ে পড়ল বাড়ুজ্যে বাড়িতে। এটা কি করে সম্ভব? মঞ্চে আলোলিকার যে দিদিমণি উঠে এসেছে সেটা তো আর কেউ নয়, সে তো এই বাড়িরই তেল নুনের হিসাব কষতে থাকা, সকলের হুকুম তামিল করতে থাকা বাধ্য বউ সুমতি ব্যানার্জি। কি অনাথ সৃষ্টি কাণ্ড এসব! নাথ বউ, এত স্পর্ধা তোমার, কি করে হলো এসব? বজ্রকণ্ঠে হুঙ্কার ছাড়লেন সোমদত্তা ব্যানার্জি। নিমেষে ভয়ে কুঁকড়ে গেছে সুমতি। মুখে কোনো কথাই জোগাচ্ছে না তার। ঘরের কোণার দেওয়ালে পিঠ ঠেসে এই মুহূর্তে সে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেও টিভির পর্দায় গম গম করে উঠল সুমতি ব্যানার্জির গলা। আমি আজ ভীষণ আনন্দিত আমার ছাত্রী আলোলিকার জন্য। আমি গর্বিত যে আমি আলোলিকার মতো একজন নৃত্যশিল্পী তৈরি করতে পেরেছি আমার শিক্ষার দ্বারা। কিন্তু আমি হয়তো এটা করে উঠতেই পারতাম না। উদয়ন নৃত্য অঙ্গন নামে একটি নাচের স্কুলের সাথে যুক্ত ছিলাম আমি বিয়ের আগের থেকেই। কিন্তু আমার বিয়ে হয় এক অতি রক্ষণশীল যৌথ পরিবারে। বিয়ের পরে নাচের সাথে সমস্ত যোগাযোগ ছিন্ন হয়ে যায় আমার। নতুন করে আর কোনোদিন হয়তো সে যোগাযোগ তৈরিও হতো না। হয়তো কোনোদিনই আমি আর শিক্ষিকা হিসেবে উদয়ন নৃত্য অঙ্গনে ফিরে আসতেও পারতাম না, যদি না একজন মানুষ আমায় হাত ধরে আমার স্বপ্নের দিকে এগিয়ে দিতেন। তিনি আর কেউ নন, তিনি আমার শাশুড়ি মা শ্রীমতী মৃন্ময়ী ব্যানার্জি। পলকেই ব্যানার্জি বাড়ির সকলের দৃষ্টি ঘুরে গেছে মৃন্ময়ীর দিকে। এসব কি হচ্ছে যে মৃন্ময়ীকে সুমতি জমের মতো ভয় পায়, সেই নাকি ওকে এগিয়ে দিয়েছে স্বপ্নের দিকে? এসবের মানে কি? সকলের চোখেই ভিড় করে রয়েছে 1 লক্ষ প্রশ্ন। হ্যাঁ, আমি নিজেই বলে উঠলেন মৃন্ময়ী এবার। বেদান্ত ক্লাসে যাবার নাম করে আমি প্রতিদিন বৌমাকে পৌঁছে দিয়ে এসেছি নাচের স্কুলে, কারণ আমি টের পেয়েছিলাম স্বপ্নভঙ্গের জ্বালায় তিল তিল করে প্রতিদিন দগ্ধে মরছে বাচ্চা মেয়েটা। ঠিক যেমন একদিন আমি করেছিলাম। আমিও যে বিয়ের আগে গান বড্ড ভালোবাসতাম, স্বপ্ন দেখতাম গানকে ঘিরে নিজেকে প্রতিষ্ঠিত করার, কিন্তু কিচ্ছু হয়নি। এই সংসারের ঘানিতে পিষে শেষ হয়ে গিয়েছিল সব স্বপ্ন। সেই একই জিনিস আমার পুত্রবধূর সাথেও হোক, আমি এটা কিছুতেই চাইনি। তাই আমি ছল করে ওকে বাড়ির থেকে বের করে নিয়ে যেতাম, এগিয়ে দিতে চেয়েছিলাম ওর স্বপ্নের কাছে। আর আজ প্রমাণ হয়ে গেছে আমি ভুল করিনি। আমার বৌমা সত্যিই খাঁটি সোনা। এক নিঃশ্বাসে বলে চুপ করলেন মৃন্ময়ী দেবী। না, এটা হতে পারে না। আমাদের যে নিয়ম কানুন মানতে হয়েছে, কৃচ্ছ সাধন করতে হয়েছে সংসারের জন্য, পরবর্তী প্রজন্মকেও তাই করতে হবে, নইলে এই বাড়িতে কারুর জায়গা হবে না। হুঙ্কারের ভঙ্গিতে বললেন এবার সোমদত্তা। কেন? যুগ যুগ ধরে একই জিনিস কেন হবে? যেটা আমি পাইনি সেই একই অপ্রাপ্তির যন্ত্রণা পরবর্তী প্রজন্মের ঘাড়ে চাপিয়ে আত্মশ্লাঘা পাওয়াতে আমি বিশ্বাসী নই আপনাদের মতো। আমি মনে করি যেটা আমরা পাইনি সেই ন্যায্য পাওয়াটুকু পাইয়ে দেব আমরা পরের প্রজন্মের মেয়ে বউদের। তবেই তো পিছিয়ে পড়া নারী সমাজ একদিন সমাজের প্রথম সারিতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। সব মেয়েই যদি অন্য মেয়েদের পা টেনে ধরে শুধু নিচেই নামাতে চায়, তাহলে তো সারা জীবন আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়েই থেকে যাব, তাই না মা? স্তম্ভিত হয়ে গেছেন সোমদত্তা।
কবে এত কথা শিখলো তার ঘর কোনো বৌমা? কে ওকে এত কথা শেখাচ্ছে? ওই নাত বউ? নিজের ছেলের বউদের তো আজ্ঞাবহ অনুচর বলেই চিরকাল জেনে এসেছেন সোমদত্তা ব্যানার্জি। কিন্তু সেই ছক ভেঙে আজ মৃন্ময়ী কি প্রমাণ করতে চাইছে? পুত্রবধূ শুধুই পরের বাড়ির মেয়ে নয়, সেও একান্ত আপন হয়ে উঠতে পারে, এটাই কি দেখাতে চাইছে মৃন্ময়ী? না, এসব ছক ভাঙা বেয়াদপি চলবে না এই সংসারে। শোনো বৌমা, এসব বেয়াদপির শাস্তি তোমায় পেতেই হবে। এই বাড়িতে তোমার বা তোমার ছেলের বউয়ের আর কোনো জায়গা হবে না, হুকুমের ভঙ্গিতে বললেন সোমদত্তা। বেশ, তবে তাই হোক ঠাম্মা, আমাদের কোনো আপত্তি নেই। শাশুড়ির পাশে গিয়ে দাঁড়ালো এবার সুমতি। মা, আমিও আছি তোমাদের সাথে। মা আর বউয়ের পাশে গিয়ে দাঁড়ালো সুমতির স্বামী অমিত। আজ প্রথমবার ওকে যেন যথার্থ পুরুষ মানুষ মনে হচ্ছে সুমতির। তুমি না এলেও আমাদের অসুবিধা হবে না, আমি আর মা ঠিক পারবো নিজেদের জীবন সাজিয়ে গুছিয়ে নিতে। মেয়েদের শক্তি অনেক বেশি, দরকার শুধু সেই শক্তির একজোট হওয়া। যেদিন সমাজের সব মেয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলা শুরু করবে, সেদিন আর কেউ আমাদের পিছিয়ে রাখতে পারবে না, এটা জেনে রেখো। মৃন্ময়ী পরম স্নেহে হাত রাখলেন পুত্রবধূর মাথায়। না, মেয়েটার মধ্যে সত্যিই জেদ আছে। এরকম মেয়েরাই তো পারবে সমাজের বস্তা পচা নিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সমাজটা পাল্টাতে। দরকার শুধু ওদের হাতটা শক্ত করে ধরা। হ্যাঁ, মৃন্ময়ী ধরে থাকবেন ওর হাত। আসলে অচেনা ছকের অঙ্ক কষতে চিরকালই যে বড্ড ভালোবাসতেন মৃন্ময়ী।